আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের যে চতুর্থ অধ্যায় আছে বহুপদী এবং বহুপদী সমীকরণ সেই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং আজকে আমরা শুধুমাত্র বেসিক সম্পর্কে জানবো এই লেকচার ক্লাসে। ওকে, সো লেট মি স্টার্ট। আমার এইখানে চ্যাপ্টারের শুরুতে আমাদের কিছু বেসিক ব্যাপার জেনে নেওয়া দরকার, যেগুলো আমাদের অবশ্যই লাগবে। সেই ব্যাপারগুলো হচ্ছে একে একে আমি একটুখানি নোট ডাউন করি। ওকে, সবার প্রথমে আমাদের জানতে হবে একটা সমীকরণ বা বহুপদী বলতে কি বোঝায়। প্রথমে আমরা একটুখানি ছোটবেলায় সেই পড়াগুলো কি একটু মনে করি, দেখি মনে আসে কিনা। পদ বলতে বোঝাচ্ছি আমরা দুইটা প্লাস অথবা মাইনাসের মাঝখানে যা কিছু আছে পুরোটাই হচ্ছে আমাদের এক একটা পদ। তার মানে হচ্ছে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে 2x প্লাস 5 × 3x প্লাস 9 whatever আমি এখানে লিখছি, বাট এখানে কয়টা পদ আছে এটা আমরা বুঝবো কিভাবে? দুইটা প্লাসের মাঝখানে অথবা দুইটা মাইনাসের মাঝখানে যতটুকু অংশ আছে পুরোটা মিলে একটা পদ তৈরি করতেছে। মানে এইটুকু অংশ হচ্ছে আমাদের একটা পদ, এন্ড এইটা পুরোটা হচ্ছে একটা পদ, কারণ এখানে গুণ চিহ্ন আছে। আমরা বলছিলাম প্লাস মাইনাসের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা পদ হবে। তাহলে ভিতরে গুণ থাকুক ভাগ থাকুক পুরোটা মিলে আমাদের একটা পদকে হিসাব করা হবে। সেম ভাবে আমাদের লাস্ট আরেকটা পদ, তার মানে এটা হচ্ছে আমাদের তিন পদের একটা বহুপদী। বহুপদী বলতে একের অধিক পদ আছে, সেগুলোকে বলা হবে আমাদের বহুপদী। তো আমরা এখন যেটা জানবো, বহুপদী চিনলাম, চেনার পরে আমাদের যে জিনিসটা চিন্তা হবে সেটা হচ্ছে সমীকরণ ব্যাপারটা আসলে কি। সমীকরণ হচ্ছে আমাদের যখন কোনো একটা সমীকরণ লেখা হয়, লাইক আমি এখানে লিখলাম a 2x² + 5x + 9, এখানে আমাদের অবশ্যই একটা বহুপদী, কারণ এখানে তিনটা পদ আছে বা একের অধিক পদ আছে। এখন এইটাকে সমীকরণ আমরা কখন বলবো? যখন আমাদের সমান চিহ্ন দিয়ে এই পাশে কিছু একটা থাকে। সমান চিহ্নের দুই পাশে যদি দুইটা মান থাকে বা একাধিক মান থাকে, তখন সেটাকে বলা হবে আমাদের একটা সমীকরণ। তার মানে দুই পাশে একাধিক মান আছে, এই পাশে একটা মান আছে, ওই পাশে একটা মান আছে, এই দুইটা মিলে টোটাল মানটাকে আমরা বলতেছি একটা সমীকরণ। কাইন্ড অফ আমরা যে ছোটবেলায় 9 10 আমরা fx = সামথিং লিখতাম, সেইগুলোই আমাদের কি এক একটা সমীকরণ। বা আমি যদি fx = 0 লিখি, যেখানে fx = ধরো সামথিং x² + 5x + 6 = 0, তার মানে এই যে fx = 0 লেখা অথবা x² + 5x + 0 লেখা দুটোটাই কিন্তু তাদের জায়গা থেকে সমীকরণ, কারণ সমান চিহ্নের দুই পাশে দুইটা আলাদা আলাদা ভ্যালু আছে। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূল আমরা কিভাবে বের করি। তার আগে মূল শিখার আগে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে নিই। মূল শিখার আগে আমাদের এখানে দেখতে হবে সমীকরণের সর্বোচ্চ ঘাত কত। সর্বোচ্চ ঘাত হচ্ছে এখানে আমাদের 2। তার মানে এই বহুপদীটা বা এই সমীকরণটাকে বলা হবে হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কিসের ভিত্তিতে? সর্বোচ্চ ঘাত চিন্তা করার পরে। তার মানে এখানে যদি সর্বোচ্চ ঘাত যদি আমি আরেকটা পদ এভাবে লিখি 3x3, তখন কিন্তু এটা সর্বোচ্চ ঘাত হয়ে গেল 3। তার মানে এটাকে তখন বলা হবে ত্রিঘাত সমীকরণ। তার মানে দ্বিঘাত ত্রিঘাত এইসব ব্যাপারগুলো আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তীতে আমাদের এখানে যেই সর্বোচ্চ ঘাতের যে পদটাকে আছে সেটাকে আমাদের বলা হবে মুখ্য পদ, সেটাকে বলা হবে মুখ্য পদ। আর বাকি যে পদগুলো থাকবে সেগুলোকে আমাদের বলা হবে গৌণ পদ। কি পদ বলা হবে? গৌণ পদ। তো এইটুকু ব্যাপার আমরা যদি ক্লিয়ার করি, পরবর্তীতে আমরা তাহলে 9 10 যে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান করতাম সেটা একটুখানি আমি রিভিশন করবো, কারণ আমাদের বহুপদী শিখতে গেলে, বহুপদী সমাধান করতে গেলে আমাকে ওই জিনিসটা একটুখানি আগে থেকে জেনে রাখতে হবে। তো আমরা ছোটবেলায় 9 10 থাকতে আমরা সমাধান শিখছিলাম এইভাবে যে a(x² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই এইটাকে আমরা দেখছি। এখানে সর্বোচ্চ ঘাতের সহগ যদি 2 হয় তখন সেই সমীকরণটাকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। আর এখানে এটার সমাধানটাকে আমরা নরমালি এভাবে প্রকাশ করতাম, x = -b ± √b² - 4ac / 2a। এটাকে আমরা এইভাবে শিখতাম, রাইট? এই সমাধানের যে মূলগুলো হবে, দুইটা মান যে হবে, সেই মানগুলো কি রকম হবে সেগুলো কি আমাদের মূলত তিন প্রকার প্রকাশ করে। একটা হচ্ছে সেগুলো কি বাস্তব কিনা, বাস্তব কিনা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মূলত কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সমান কিনা। তিনটা মূল বা মূলগুলা যে দুইটা মূল হবে সেই মূলগুলার তিন রকমের প্রকার হইতে পারে। হয়তো সে বাস্তব হবে অথবা অবাস্তব হবে, হয়তো সে মূলত হবে নয়তো অমূলত হবে, হয়তো সে সমান হবে নয়তো সমান হবে না। এই কয়টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে কিসের উপরে? আমাদের এখানে একটা ভ্যালু আছে, খেয়াল করে দেখো। √এর ভিতরে যে ভ্যালুটা আছে এখানে কি মানটা আছে, আমি একটুখানি এই মানটাকে নিয়ে অ্যানালাইজ করি। b² - 4ac আমরা এখন বাস্তব বলবো কিসের উপর চিন্তা করো। √এর ভিতরে যদি কখনো নেগেটিভ ভ্যালু চলে আসে তখন সেটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়ে আসছি, আমরা যে জটিল সংখ্যা পড়েছি সেখানে দেখেছিলাম যে √এর ভিতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু চলে আসে সেটাকে আমরা বলতাম কি, সেটাকে আমরা অবাস্তব সংখ্যা বলতাম, রাইট? সেটা আমরা জটিল সংখ্যা আকারে প্রকাশ করতাম। এখানে ঠিক ব্যাপারটা এরকম, যদি আমাকে সংখ্যাটা বাস্তব হইতে হয় তাহলে √এর মানটা কি হইতে হবে? √এর মানটা অবশ্যই আমাকে কি হইতে হবে? বাস্তব বা ধনাত্মক হইতে হবে। তাহলে এই মানটা হইতে হবে আমাদের পজিটিভ। তার মানে এই মানটা আমাকে পজিটিভ হইলে তখন আমি বলতে পারবো কি, এই মানটা যদি পজিটিভ হয় তখন আমি বলবো হচ্ছে এই মানটাকে আমরা, এই পুরো সমাধানটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব। কারণ কি, এইটার ভ্যালু যদি আমাদের পজিটিভ আসে
তাহলে এই পুরো অংশটাই আমাদের এখানে দেখো b হচ্ছে কিন্তু একটা বাস্তব সংখ্যা, এটা একটা নরমাল সংখ্যা, a হচ্ছে একটা নরমাল সংখ্যা, কিন্তু এই রুট ওভার যুক্ত মানটাই যদি বাস্তব হয়ে যায় তাহলে আলটিমেটলি পুরো সমাধানটাই আমাদের কি হয়ে যাবে, বাস্তব হয়ে যাবে। এন্ড পরবর্তীতে তাহলে আমরা বাস্তবের জন্য কি শর্ত দেখলাম, যদি আমাদের b² - 4ac কি হয়, পজিটিভ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, বাস্তব বলবো। তাহলে এই পজিটিভ হওয়ার শর্তে মানে 0 থেকে বড় হইতে হবে। পজিটিভ বলতে কি বোঝাচ্ছি, 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে যদি বড় হয় তখন আমি সেটাকে কি বলবো, বাস্তব। তার মানে বাস্তব হবে কখন, যখন b² - 4ac যে মানটা আছে সেটা যখন 0 থেকে বড় হবে। এন্ড এরপরে আমরা চলে আসি মূলদ সংখ্যা। এখন আমি চিন্তা করি রুট ওভারের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা ধরো কাইন্ড অফ 64, বাকি মানগুলো আমি এখানে ধরে নিলাম না, ধরলাম বলে যা কিছুটা, কিন্তু রুট ওভারের ভ্যালুটা যদি 64 হয় তাহলে এটা কত হবে, মান বের হয়ে আসবে 8, রাইট? তার মানে এইখানে যদি আমার মূলদ সংখ্যা কাকে বলে, যেগুলোকে দুইটা সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। তাহলে মানে হচ্ছে দুইটা সংখ্যা p/q আকারে কি করা যাবে, প্রকাশ করা যাবে। যদি প্রকাশ করা না যায় সেটাকে আমরা কি বলি, অমূলদ বলি। আর আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে রুট ওভারের ভিতরে যদি আমাদের বর্গ সংখ্যা থাকে, পূর্ণবর্গ সংখ্যা থাকে, তখনই শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে কি বলা হবে, মূলদ সংখ্যা বলা হবে। আর মূলদের সাথে কোনো কিছু যোগ করলেও মূলদ হবে। সেম ভাবে অমূলদের সাথে কোনো কিছু যোগ করলেও কি থেকে যাবে, অমূলদ থেকে যাবে। তার মানে রুট ওভারের ভিতরে যদি আমি এমন কোনো মান দেই, যেমন ধরি 5, এই মানটা অবশ্যই কি রুটের ভিতরে 5 থাকার কারণে এটাকে অমূলদ, আর 5 তো কোনো পূর্ণবর্গ সংখ্যা না, যার কারণে আমাদের রুট 5টা কি হয়ে যাবে, এটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, অমূলদ। আর অমূলদের সাথে যদি আমি এখানে অমূলদ বসি, দেন এখানে প্লাস মাইনাস কিছু একটা যোগ বা বিয়োগ করি, মূলদের সাথে যা করব সেটা মূলদ হবে, অমূলদের সাথে যা করব সেটা কি হবে, অমূলদ হবে। তার মানে এইখানে এটা যদি রুট ওভারের ভিতরে ভ্যালুটা যদি আমাদের কি হয়, রুট ওভারের ভ্যালুটা যদি আমাদের পূর্ণবর্গ হয় তখনই তাদেরকে আমি কি বলতে পারবো, মূলদ বলতে পারবো। তার মানে 1 নম্বর কেস দেখলাম। 2 নম্বর কেস হচ্ছে আমরা কি বলছি, b² - 4ac, b² - 4ac মানটা যদি কি হয়, পূর্ণবর্গ হয়, কি হয়, পূর্ণবর্গ হয়, তাহলে আমি বলবো কি, মূলদ। তাহলে বলবো কি, মূলদ। কেন, কারণ একটু আগে বললাম যদি আমাদের এই মানটা যদি পূর্ণবর্গ হয় তাহলে রুটের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা একটা সংখ্যা মান প্রকাশ করবে, বা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার প্রকাশ করবে। তো ন্যাচারাল নাম্বার প্রকাশ করলে সেটাকে আমরা কি বলতে পারবো, মূলদ বলতে পারবো। তাহলে আমরা বাস্তব দেখলাম কি শর্তে, যখন হচ্ছে এই মানটা b² - 4ac মানটা 0 থেকে বড় হবে, আর মূলদ হবে কখন, যখন মানটা আমাদের রুটের ভিতরে ভ্যালুটা আমাদের পূর্ণবর্গ হবে। 3 নম্বর প্রশ্ন, সমান কখন হবে? সমান বোঝার আগে আমরা এখানে একটুখানি এই জিনিসটা বুঝি যে সমান হবে কিভাবে। ধরো আমাদের এখানে মান আছে -b প্লাস মাইনাস ডিভাইড বাই টুয়াইস a, আর এখানে আমাদের কাইন্ড অফ আমরা ধরে নিলাম এটা 5 আছে। আচ্ছা, এখানে আমরা যে কোনো একটা ভ্যালু ধরলাম, রুটের ভিতরে পুরো মানটাকেই ধরে নিলাম, আমাদের একসাথে মান আউটপুট করার পরে বা রুট কিছু একটা করার পরে আমাদের এখানে কি আসছে, 5 আসছে। এখন প্রশ্নটা হচ্ছে এই মানটাকে দুইটা যদি আমরা আলাদা করি তাহলে কি সেটা কি সমান হবে? অবশ্যই সমান হবে না। কিন্তু সমান হবে কখন, যখন আমি দুইটা মানকে যদি 0 দেখি, যদি রুট ওভারের মানটা যদি কি হয়, 0 হয়, তার মানে আমরা যদি এখন দুইটা মানকে আলাদা করি এরকম হবে -b প্লাস 0 ডিভাইড বাই টুয়াইস a, আর -b মাইনাস 0 ডিভাইড বাই টুয়াইস a। তার মানে এই দুইটা মান কি পাবো, -b বাই টুয়াইস a আর -b বাই টুয়াইস a। দেখো দুইটা মানে কিন্তু আমাদের সেম আসছে। কি শর্তে আসছে, যদি আমাদের রুট ওভারের যে ভিতরের যে ভ্যালুটা আছে সেটা যদি 0 হয় তাহলে আমাদের এখানে মূলগুলো কি আসতেছে, সমান আসতেছে। তার মানে এখান থেকে আমি সিদ্ধান্তে উপনীত হইতে পারি যে আমাদের b² - 4ac যে ভ্যালুটা আছে, b² - 4ac যে ভ্যালুটা আছে সেটা যদি কি হয়, সেটা যদি 0 হয় তাহলে আমাদের সাথে কি হবে, মূলগুলা সমান হবে। তাহলে আমি এখান থেকে 3টা শর্ত দেখলাম। এগুলো আমাদের বহুপদী অঙ্কের সমাধান করার জন্য বা অনেক ক্ষেত্রে মান বের করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রথমত আমরা এখানে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করতেছি, পরবর্তীতে এটাকে আমরা স্কেল আপ করে পরবর্তীতে ত্রিঘাত, চতুর্ঘাত, পঞ্চঘাতের দিকে আস্তে আস্তে নিয়ে যাব, বহুঘাতের পরে বহুঘাতের দিকে চলে যাবে। এখন আমরা একটুখানি আলোচনা করি প্রথমে বাস্তব কখন হবে, যখন এই রুট ওভারের ভিতরের ভ্যালুটাকে কি বলা হবে, 0 থেকে বড় হবে, তখন কি হবে, বাস্তব। সেইভাবে যখন মূলদ কখন হবে, যখন রুট ওভারের ভ্যালুটা যখন পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, 1, 2 কে বড় করলে 4, 3 কে বড় করলে 9, 4 কে বড় করলে 16, 5 কে বড় করলে 25, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো যদি রুট ওভারের ভিতরে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, একটা মূলদ সংখ্যা বা মূলদ মূল বলবো। সমান কখন বলবো, যখন রুট ওভারের ভিতরে ভ্যালুটা তখন কি কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই বা প্রত্যেকটা কেসই আমি চিন্তা করতেছি শুধুমাত্র রুট ওভারের ভিতরে রুট ওভারের ভিতরে ভ্যালুটার জন্য, রাইট? তাহলে রুট ওভারের ভিতরে ভ্যালুটার জন্যই কিন্তু আমাদের মূলটা ডিটারমাইন হইতেছে যে এটাকে আমাদের কি হবে, মূলগুলো কি রকম দেখতে হবে। তার মানে আলটিমেটলি আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে b² - 4ac যে ভ্যালুটা আছে এটা দিয়ে কি করা হচ্ছে, যেহেতু অন্যান্য মানগুলো নির্ণয় করা হচ্ছে,
তার মানে এটাই হচ্ছে আমাদের এই সমীকরণটার জন্য বা এই মূল নির্ণয় করার ক্ষেত্রে এটাকে আমাদের বলা হবে নিশ্চয়। কি বলা হবে? নিশ্চয়। কারণ এটা দিয়ে আমরা কি করতেছি, নিশ্চিত হচ্ছি যে আমাদের এখানে মানগুলো কিরকম বাস্তব হবে নাকি মূলদ হবে নাকি সমান হবে। তো আশা করি এইটুকুর মধ্যে বুঝতে পারছো যে আমাদের এখানে তিনটা জিনিস, কখন বাস্তব হবে, কখন মূলদ হবে, কখন সমান হবে সেই জিনিসটা। আর এটাকে কেন নিশ্চয় বলা হয়, এটাকে কেন নিশ্চয় বলা হয়, ইংরেজিতে নিশ্চয় ইংরেজিটা হচ্ছে ডিটারমিনেন্ট। সো সেই হিসাবে নিশ্চয়কে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটার নাম কি? এটা হচ্ছে নিশ্চয়। তো এই লেকচারে আমাদের এইটুকুই। আগামী লেকচারে আমরা এই সম্পর্কিত, এই মূল সম্পর্কিত যেসব ম্যাথগুলো আছে আমরা কয়েকটা ম্যাথের উদাহরণ দেখবো যাতে আমরা সেগুলো বুঝতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। তো আমরা একটু আগে দেখলাম যে সমীকরণের মূলগুলোর প্রকৃতি কতরকম হইতে পারে, তিন রকমের। ইদার তারা বাস্তব হবে অথবা অবাস্তব হবে, মূলদ হবে অথবা অমূলদ হবে, সমান হতে বা অথবা সমান নাও হইতে পারে। এই তিনটার উপর ভিত্তি করে আমাদের মূলগুলোর বিভিন্ন রকমের হইতে পারে। আর আমাকে এখানে একটা প্রশ্ন করা হয়েছে সেই একই টপিকের উপর ভিত্তি করেই যে কে এর মান কত হলে এই সমীকরণের যে কেটা আছে সেই সমীকরণের মূল্য কত হবে, বাস্তব এবং সমান হবে। তো আমাদের বাস্তব এবং সমান যখন বলবো একসাথে তখন আমাদের নিশ্চয়কের মান ধরে নিতে হবে 0। তাহলে আমাদের এখানে যে নিশ্চয়কটা আছে আমরা কত লিখবো, যে সমীকরণে প্রশ্নটা এভাবে লিখে দিব, নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয়। তাহলে আমি এখন এই নিশ্চয়ক ইকুয়াল টু 0 হয় যে মান কথাটা আছে এইখানে আমাদের নিশ্চয়কের জায়গাটায় এই সমীকরণের যে নিশ্চয়কটা হবে সেটা আমরা বসাবো। এই সমীকরণের নিশ্চয়কটা কি? নিশ্চয়কটা হচ্ছে বি স্কয়ার, বি বলতে কি মাইনাস কে প্লাস 2 হোল স্কয়ার, মাইনাস সহ নিতে হবে, বি স্কয়ার মাইনাস 4a এবং সি, এটা ইকুয়াল টু কত হইতে হবে, 0 হইতে হবে। তাহলে এখান থেকে আমি সলিউশন করে কি এর যে ভ্যালু পাবো সেটাই কিন্তু আমাদের সমাধান হবে। তাহলে আমি দেখি এখানে সমাধানটা কিভাবে হবে। প্রথমে এখানে মাইনাস স্কয়ার করলে আমাদের কত হবে, কে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 4, 4 4 হবে আমাদের 16, কে মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এখন এটা ভাঙলে কি পাবো, a স্কয়ার প্লাস 2k প্লাস 4 মাইনাস 16k প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সলিউশন করলে কি পাবো, কে স্কয়ার 2k আর 16k যোগ করলে আমাদের হবে হচ্ছে মাইনাস 14k এন্ড 16 আর এটা যোগ করলে হবে হচ্ছে আমাদের প্লাস 20 ইকুয়াল টু 0। দুঃখিত, এখানে আমাদের এখানে 4k হবে, যাই হোক। তাহলে 4k এবং 16k করলে আমাদের এখানে হবে হচ্ছে 12k। এখন আমাদের সলিউশন করতে হবে। তাহলে এখন আমাদের এটা সলিউশন আমরা মিডল ফ্যাক্টর দিয়ে করতে পারি। k এখানে 20 করতে গেলে আমাদের 10 গুণ 2 করা যায়, প্লাস 10k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল 0। এন্ড দেন এখান থেকে আমরা k কমন পেলে k প্লাস 10 মাইনাস 2 k প্লাস 10 ইকুয়াল 0। এন্ড দেন সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি k প্লাস 10 এবং k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা লিখব কি, হয় k প্লাস 10 ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কি মান পাচ্ছি, k ইকুয়াল টু মাইনাস 10, অথবা আমরা কি পাবো, k মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে k ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে সুতরাং আমাদের k ইকুয়াল টু কত হতে পারে, মাইনাস 10 বা 2। তাহলে আমাদের k এর এই দুইটা মানের জন্য আমার এখানে কি হইতে পারে, সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হইতে পারে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। তো আমরা একইভাবেই এইটাও আমাদের সলিউশনটা আমাদের একই রকম হবে। এখানে প্রশ্ন হচ্ছে k এর মান কত হলে এই সমীকরণটা, এই রাশিটার কি হবে, পূর্ণবর্গ হবে। তো একইভাবে আমাদের সমান হওয়ার শর্তটা যেরকম ছিল আমাদের নিশ্চয় 0 হওয়া লাগবে, পূর্ণবর্গ হওয়ার শর্তটা হচ্ছে আমাদের নিশ্চয় কত হওয়া লাগবে, 0। সমাধানটা আমি করে রেখেছি যাতে হচ্ছে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়। তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে যদি আমাদের নিশ্চয় কত হয়, 0 হয়। তাহলে আমাদের নিশ্চয়টা আসলে কি, নিশ্চয় হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। আমাদের এখানে নিশ্চয় b হিসাবে কি আছে, 2 * k + 3, তো 2 * k + 3 হোল স্কয়ার মাইনাস 4, a হচ্ছে আমাদের x স্কয়ার সহ k + 1, c হচ্ছে আমাদের এক্সট্রা যে পদটা আছে যেটা আমাদের কোনো x নেই, 2k + 3 পুরোটাই আমাদের এখানে c হিসেবে কাজ করবে। তাহলে আমরা এই মানটাকে কত ধরবো, 0 ধরবো। এরপর আমি পুরোটাকে ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের k এর মান হচ্ছে আমাদের k + 2, এটা বলে আমাদের 0 হয়। তাহলে আমাদের k এর মান হবে 2 - 2 এবং k এর হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু হবে 3। তাহলে আমাদের k এর এই দুইটা ভ্যালুর জন্য যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা এখানে k এটা কি হতে পারে, এই পুরো রাশিটা পূর্ণবর্গ হতে পারে। তাহলে আমাদের সমান হওয়া শর্ত যেরকম ভাবে আমাদের নিশ্চয় 0 হওয়া লাগবে, আমাদের পূর্ণবর্গ হওয়া শর্তও কি একই সাথে পূর্ণবর্গ হওয়া লাগবে। আর ওটা আমরা মনে রাখতে পারলে সলিউশনটা আমাদের জন্য খুব ইজিলি করা যাবে। আমরা চলে যাচ্ছি পরের টপিকে।